যে ঘটনাগুলো ঘটছিল, যার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আর নিষিদ্ধ করা হবে, তো আমি ভাবতেছিলাম এই বিষয়গুলো নিয়ে যে আওয়ামী লীগ, শেখ হাসিনা তো ট্যাঙ্কে চড়ে আসেন নাই, ট্যাঙ্কে চড়ে ক্ষমতায় আসেন নাই, তিনি খাকি করে আসেন নাই, এবং তিনি সংবিধান ছুঁড়ে ফেলে দেন নাই, কিন্তু তিনি স্বৈরাচার হয়েছেন, ফ্যাসিস্ট হয়েছেন। কি জন্য হলেন? কারণ আমাদের যে প্রতিষ্ঠানগুলো, আমাদের যে আইনি কাঠামো, বিধিবিধান, সবগুলো স্বৈরাচার প্রতিষ্ঠার জন্য সহায়ক ছিল। এবং আমাদের সংবিধানের 17 বার, শেখ হাসিনা আসার আগে 17 বার হয়নি, যে কয়বার পরিবর্তন করা হয়েছিল, তার মাধ্যমে এটাকে আরো এমন করা হয়েছিল যাতে স্বৈরাচারের উদ্ভব, স্বৈরাচারের আবির্ভাব প্রায় সুনিশ্চিত। তো এই অবস্থা, এবং শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এটাকে আরো পাকাপোক্ত করেছেন সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে, আরো কিছু আইনি কাঠামো ইত্যাদির মাধ্যমে তিনি এটাকে আরো পাকাপোক্ত করেছেন। তো এখন যেই কাঠামো, যেই প্রতিষ্ঠান, যেই বিধিবিধান স্বৈরাচার সৃষ্টি করে, এগুলোর মধ্যে যদি আমরা পরিবর্তন না আনি, এবং এই পরিবর্তনের জন্যই আমাদের রাষ্ট্র মেরামত করতে হবে, তাহলে তো আবারও সেই স্বৈরাচারের ফিরে আসার আমরা কি সেই সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারি? কোনোভাবেই না। এই জন্যই সংস্কার, এই জন্যই কতগুলো মৌলিক সংস্কারের দরকার, আমাদের রাষ্ট্র মেরামত করা দরকার। এবং এই রাষ্ট্র মেরামতের কথা শুধু এই গণ-অভ্যুত্থানের, গত বছরের গণ-অভ্যুত্থানের সময় উঠে নাই। সেই 2018 সালে যখন আমাদের যে তরুণরা যে সেই আন্দোলন করেছিল, কি আন্দোলন ওটা, নিরাপদ সড়ক আন্দোলন, তখনই কিন্তু রাষ্ট্র মেরামতের কথা উঠেছিল। তো এটা এখন এটা জনদাবিতে পরিণত হয়েছিল। এবং আপনারা যে 7টা প্রস্তাব করেছেন, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো মৌলিক সংস্কারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আবার স্বৈরাচারের আবির্ভাব না ঘটে সেটা নিশ্চিত করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু আপনারা অনেকগুলো যে মোটা দাগে যে আপনারা 6টা এবং একটা কিভাবে ওই যেটা সনদে পরিণত হবে, মূলত 6টা আপনারা প্রস্তাব করেছেন। প্রস্তাবগুলো গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমরা যে গত কয়েক সপ্তাহ থেকে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছি, রাজনৈতিক দলের মধ্যেও অনেকের মধ্যে এ ব্যাপারে আগ্রহ আছে, এবং অনেকগুলো ক্ষেত্রে ঐক্যমত্য আছে, নীতিগতভাবে ঐক্যমত্য আছে। কিন্তু সমস্যাটা হলো ডেভিল ইন দ্য ডিটেলস, ডেভিল ইন দ্য ডিটেলস। আমরা অনেক কিছু নীতিগতভাবে একমত, কিন্তু যখন ডিটেইলে যাই তখনই কিন্তু সমস্যা। যেমন আমি উদাহরণ দিচ্ছি, সংসদের উচ্চকক্ষ কিভাবে নির্বাচিত হবে। সংসদের উচ্চকক্ষের ব্যাপারে বোধহয় মোটামুটি একটা ঐক্যমত্য আছে, কিন্তু কিভাবে নির্বাচিত হবে সে ব্যাপারে কিন্তু ঐক্যমত্য নেই। যে সংসদের উচ্চকক্ষ যদি সংসদের নিম্নকক্ষে যেই আসনের অনুপাত আছে তার ভিত্তিতে যদি হয়, তাহলে এটা কোনো যে সংসদের উচ্চকক্ষ করার যে যৌক্তিকতা, সেই যৌক্তিকতার আর এটার কোনো যৌক্তিকতা থাকবে কিনা? কারণ যে নিম্নকক্ষের আসনের হারের ভিত্তিতে যদি হয়, তাহলে মূলত যারা ক্ষমতা আছে তাদের ক্ষমতাকে আরো নিরঙ্কুশ করবে, আরো ওই যে ক্ষমতাকে তারা আরো পাকাপোক্ত করবে। তো এইরকম যদি উচ্চকক্ষ হয় তাহলে তো এটা অর্থহীন হবে। এটা যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য যে আকাঙ্ক্ষা থেকে সংসদের উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছিল, সেই আকাঙ্ক্ষাই ভণ্ডুল হয়ে যাবে। আরেকটা আমি বলতে পারি, যেমন নারী প্রতিনিধিত্ব। হ্যাঁ, নারী প্রতিনিধিত্বের ব্যাপারে নীতিগতভাবে 400 আসন করার, 100 আসন বৃদ্ধি করার মোটামুটি একটা ঐক্যমত্য আছে,
কিছু 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 ব্যতিক্রম ছাড়া। কিন্তু কিভাবে করা হবে, যে সেখানেই সমস্যা। যদি এরকম করা হয় যে এখন যে পদ্ধতি আছে, যে সংসদের আসন অনুযায়ী, নিম্নকক্ষের আসন অনুযায়ী এটা ভাগ করে দেওয়া হয়, যেমন এখন যেটা করা হয়, এখন যেটা সম্পূর্ণ অমর্যাদাকর, এবং এটা নারীর কোনোভাবেই নারী রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে না, তাহলে কি এটা কোনো ইতিবাচক কোনো ফল বয়ে আনবে? আমি তো মনে করি না। তো আমার যেই কথা আমি বলতে চাই এই এতগুলো কথার প্রেক্ষিতে, সেটা হলো আপনাদেরকে ডিটেইলের দিকে নজর দিতে হবে। আমার মনে হয় নীতিগতভাবে 6টা আপনারা প্রস্তাব করেছেন গুরুত্বপূর্ণ, কিন্তু এখন ডিটেইলসের দিকে এগুলো কিভাবে বাস্তবায়িত হবে, কিভাবে, যেমন সংসদের উচ্চকক্ষ কিভাবে নির্বাচিত হবে, সেদিকে নজর দিতে হবে, সেই বিষয়গুলোতে ঐক্যমত্য সৃষ্টি করতে হবে। আর আমার মনে হয় আরও কিছু বিষয়, আপনারা ছয়টা মৌলিক বিষয় উত্থাপন করেছেন, এটা গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। তবে আরও কিছু মৌলিক বিষয় আমাদের বোধহয় আমাদের নজর দিতে হবে। একটা আমি উদাহরণ হিসাবে বলি, যে বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা। আমাদের কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, কেন্দ্রীভূত ক্ষমতা, যে আমাদের অনেক অনিষ্টের কারণ। আমাদের এখন সময় এসছে বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থার দিকে নজর দেওয়া এবং সেটা নিশ্চিত করা। তাই আমাদের সেদিকে নজর দিতে হবে। তো আমি আর কথা বাড়াবো না। আর আপনারা যে এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন, আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করি, এটা গুরুত্বপূর্ণ। এবং আমি আশা করি যে এইভাবে সারা দেশে আমরা সুজনের পক্ষ থেকে কিছু করার চেষ্টা করছি, যদিও আমি সুজনের সাথে এখন সম্পৃক্ত হতে পারছি না। সারা দেশে কিছু করার চেষ্টা করছি। এই আওয়াজটা তোলা দরকার এবং নাগরিকদেরকে সোচ্চার করা দরকার। কারণ আমরা সংবিধান সংশোধনের কথা বলছি। সংবিধান হলো উইল অফ দি পিপল। তো পিপল কোথায়? রাজনৈতিক দল নিঃসন্দেহে অনেক জনগণকে প্রতিনিধিত্ব করে, কিন্তু রাজনৈতিক দল সকল জনগণকে প্রতিনিধিত্ব করে না, আমাকে প্রতিনিধিত্ব করে না। তাই জনগণের মতামত ব্যক্ত করা, জনগণকে সোচ্চার হওয়া, জনগণের দাবি তোলা আজকে গুরুত্বপূর্ণ। তো আমি যেটা বলছি যে ডিটেইলের দিকে তাকান, ডিটেইলগুলো এখন আমাদের ডিটেইল সম্পর্কে ঐক্যমত্য সৃষ্টি করতে হবে এবং একই সাথে আরও কিছু বিষয় আমাদের বোধহয় যুক্ত করা দরকার। কারণ এই সুযোগ আর হয়তো অন্তত আমার জীবদ্দশায় আসবে না। আপনাদের জীবদ্দশায় কারো কারো জীবদ্দশা হয়তো আসবে, কিন্তু আমি কায়মনোবাক্যে প্রার্থনা করি এটা যেন আর না আসে, এইরকম প্রাণহানি যেন না ঘটে, এইরকম যেন আত্মত্যাগ না করতে হয়। তো আমরা এই সুযোগটা এসছে, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাই। এবং তাহলেই কিন্তু, তা না হলে কিন্তু আমরা ভবিষ্যৎ বংশধরের কাছে আমাদেরকে কিন্তু জবাবদিহি করতে হবে। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে, আপনারা এই আয়োজনের জন্য আমি আশা করি এটা অব্যাহত থাকবে এবং এটা আরও বিস্তৃত হবে, সারা দেশেই আলোচনা হবে এবং নাগরিকদেরকে সোচ্চার করা হবে, সচেতন করা হবে, সংগঠিত করা হবে সংস্কারের দাবিতে, রাষ্ট্র মেরামতের দাবিতে। তাহলেই কিন্তু আমরা অভিষ্ট বুঝতে পারবো। অনেক ধন্যবাদ আপনাদেরকে।